আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আগের ক্লাসে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতে অর্থাৎ গণিতের দ্বিতীয় অধ্যায়ের ভাগে আমি একটি পাঠ করে পার্ট 1-এ তোমাদের নর্মালে আমরা ভাগ দেখিয়েছিলাম। ওখানে নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে সূত্র এবং নিঃশেষে বিভাজ্য না হওয়ার ক্ষেত্রে সূত্র দুইটি দেখিয়েছিলাম এবং দুইটি সূত্র থেকে কিভাবে আরও দুইটি সূত্র আমরা যদি উপর ক্লাসে যাই তাহলে ওই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারতাম এবং সূত্র থেকে আমরা কিভাবে আরও 7টি সূত্র পেয়েছিলাম সেটা আলোচনা করেছিলাম। তারপরে আমি তোমাদের ভাগ দেখিয়েছিলাম যে সনাতন পদ্ধতিতে যেভাবে আমরা ভাগ শিখেছিলাম সেটা এখন নতুন পদ্ধতিতে কীভাবে ভাগ হয়েছে এটা দেখিয়েছিলাম এবং বিশেষ করে আমরা নামতার কথা বারবার বলেছি যে আমরা ক্লাস 5-এ পড়লেও ক্লাস 5-এ আমাদের 1 থেকে 20 পর্যন্ত নামতাগুলো জানতে হবে এবং বড় বড় সংখ্যা যদি চলে আসে 78 দ্বারা বা 790 দ্বারা যদি ভাগ আসে, এখন তুমি সেই 790 দ্বারা তো ভাগ করতে পারবে না, মূলত তুমি 7 দ্বারাই ভাগ বিবেচনা করবে। এবং আমরা শিক্ষকরাও তোমাদের যখন ক্লাসগুলো নিয়ে থাকি বা সম্মানিত অভিভাবকবৃন্দ যখন আপনারা আপনাদের সন্তানদের ম্যাথমেটিক্স নিয়ে তাদের পড়াতে বসেন তখনও কিন্তু আপনারা অনেকটাই হয়তো আগেকার সময় আমাদের সময় হয়তো পড়াশোনা করে এসেছেন, কিছুটা হলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যার কারণেই আমরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে edutubebd.com এই সাইট নিয়েই আমরা হাজির হয়েছি। আমি মূলত 2 অনুশীলনীতে ভাগের ক্ষেত্রে বারবার বলবো যে ভাগ আসলে একটু জটিল এবং এখানে দেখে থাকবে যে তোমরা পেজ 10 নম্বরটা অর্থাৎ পেজ 10, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা নিঃশেষে যদি বিভাজ্য না হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ভাগশেষ থেকে যায়, যেটা আমরা হয়তো নর্মাল সংখ্যা দিয়ে আমরা ভাগফল কত বা ভাগশেষ কত এটা লিখে দিই, কিন্তু যদি গাণিতিক ভাবে যদি আসে কোনো সমস্যা আকারে যদি আসে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান কীভাবে করব সেটা নিয়েই মূলত আমি পার্ট 2টা বানিয়েছি এবং তোমরা দেখো যে পার্ট 1-এ আমি 2টি সূত্র দিয়েছিলাম। ওই 2টি সূত্রের আলোকে আমি একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের বোর্ডে করে দিয়েছি, যদিও বা আমি বলেছি দ্বিতীয় অধ্যায়টা মূলত সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, তারপরেও আমরা যারা ক্লাস নিয়ে থাকি পিএইচসি পরীক্ষা আসার আগ মুহূর্তে থানা থেকে বিভিন্ন মডেল টেস্ট প্রশ্ন বা আমরা যখন পরীক্ষাতে একটি নির্দিষ্ট পরিমাণ সিলেবাস দিয়েই তোমাদের 100 মার্কসের পরীক্ষা নিয়ে থাকি, অর্থাৎ মনে করো অনুশীলনী 1 থেকে অনুশীলনী 5 পর্যন্ত, এই 5টি অনুশীলনী থেকে আমরা কিভাবে 100 মার্কসের প্রশ্ন সিলেক্ট করতে পারি সেরকম চিন্তা চেতনা থেকেই আমি মূলত একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি। যদিও বা তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বোর্ডে অর্থাৎ পিএসসি পরীক্ষা আসবে না, তারপরেও আমি তোমাদের সামনে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে হতে পারে এটা একটু প্রশ্ন দিয়েছি। এখন আসো তোমাদের সাথে যদি একটু কথা বলতে যাই যে 2টি ম্যাথ আমি এখানে তোমাদের সামনে দিয়েছি এবং এই 2টা ম্যাথ রিলেটেড তোমরা দেখে থাকবে যে তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 10, যেটা আমি পৃষ্ঠা 10 উল্লেখ করেছি এবং পৃষ্ঠা 10-এ 3টি ম্যাথ আছে, কর্মচারী দিয়ে একটি ম্যাথ আছে, কর্মচারী বেতন দিয়ে, এবং আমরা যদি বলি একটি গ্রামে রাস্তা তৈরি করার জন্য কিছু টাকা নিয়ে আমরা কিভাবে রাস্তা মেরামতের জন্য হেল্প করতে পারি সেটা নিয়ে একটা ম্যাথ আছে এবং একটি দৌড়ে, যেটা আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই তোমরা দেখে থাকবে যে একটা ট্র্যাক তৈরি করা হয়, এক একটা ট্র্যাকে হয়তো 100 মিটার বা 700 মিটার যদি দৌড় দেখি সেক্ষেত্রে কিছু দূরত্ব হয়তো একটু বাকি থাকে। এটা নিয়েই কিন্তু আমরা অনেক সময় ম্যাথমেটিক্সে চলে যেতে পারি এবং এই ধারণাগুলো
জানার জন্য বা শেখার জন্যই কিন্তু আমরা এই গণিত বইগুলো ম্যাথগুলো আমরা সলভ করে থাকি। সেটার আলোকেই আমি আজকে তোমাদের সামনে অনুশীলনী 2 পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় পার্ট করে আমি ম্যাথটা দিতে চাচ্ছি। কারণ প্রথম পার্টে দেখো অনেক কিছু আলোচনা আমি করেছিলাম। এখানে লিখেছি একটি বই তৈরি করতে 100 তা একটি বই তৈরি করতে লেখা আছে, কিন্তু একটি বই তৈরি করতে আমাদের 100টা কাগজ লাগে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বই তৈরি করতে আমাদের অ্যাকচুয়ালি লাগে কত? 128টা কাগজ লাগে। সেই ক্ষেত্রে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করতে পারবো? যদি এমন হয় যে আমরা এই 60,000টাকে 128 দ্বারা যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভাগশেষ থেকে থাকে তাহলে আমরা কিভাবে এটা আনসার করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মালি যদি আমরা 60,000টাকে যদি 128টা দ্বারা যদি ভাগ করে দেখার পর ভাগফল কত হতে পারে এবং ভাগশেষ কত হতে পারে এটা আগে আমরা দেখে নিই। এবং এটা আমরা ঐকিক নিয়মে এখন করতে চাচ্ছি না, বা তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও সেটাও করতে পারো। আমি দুইভাবে তোমাদের ম্যাথটা আমি দেখাচ্ছি। তাহলে আমি প্রথম ম্যাথটা আমি নর্মাল নিয়মে যদি করতে চাই, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব যে লিখব এখন 60,000 তা কাগজ কে 128টা দ্বারা ভাগ করি। ওকে, আমাদের যেহেতু জায়গা অল্প, তাহলে আমরা এখন দেখি 128টা দ্বারা যদি 60,000কে ভাগ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভাগটা দেখাতে পারি একটু দেখি। তাহলে এখানে অ্যাকচুয়ালি আছে দেখো 12 আর এখানে আছে অ্যাকচুয়ালি 60। তাহলে 5 বার দিলে 5 12 60, হয়তো আমাদের বেশি হয়ে যেতে পারে। আমরা যদি এখানে 5 বার এখানে দিই, 5 12 60 বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব 4 বার দিব। তাহলে আমরা এখানে রাফটা দেখাবো। একশো 28 গুণ 4, সেক্ষেত্রে 4 8 32 2 হাতে থাকে 3। ওকে, আর 4 2 8 আর 3 11 হাতে থাকে 1, 4 1 4 1 5। ওকে, তো লক্ষ্য করো আমরা নিব হলো 4 বার নিয়ে আমরা পাচ্ছি কত দেখো 4 8 32 2 হাতে থাকে 3, 4 2 8 আর 3 11 1 হাতে থাকে 1, 4 1 4 1 5। ওকে, তাহলে নর্মাল নিয়মে আমি বিয়োগ করলে কত হলো 8, সে 1 দিয়ে দিলে 2, তাহলে 8 হলো। এবার এই শূন্য নামলো, তাহলে আবার কত হচ্ছে দেখো, আমি যদি 6 12 72 8 12 96, তাহলে 6 বার দিব আবার 128 গুণ 6, তাহলে 6 8 48 8 হাতে থাকে 4, 6 2 12 আর 4 16 6 হাতে থাকে 1, 6 1 6 1 7। তাহলে আমি এখানে দিলাম 6 বার, তাহলে হচ্ছে কত দেখো 6 8 48 8 হাতে থাকে 4, 6 2 12 আর 4 16 6 হাতে থাকে 1, 6 1 6 রেখে 7। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 2, সে 1 দিয়ে দিলে হলো হচ্ছে 1 1। তাহলে আমরা এই বরাবর নিয়েছি, এবার এই শূন্যটা নামবে, তাহলে এখানে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 120টা কাগজ আমাদের অবশিষ্ট থাকে। ওকে, আমরা 120টা কাগজ আমাদের এখানে অবশিষ্ট থাকে। 60,000 2 8 10 0
তাহলে 6 আমাদের 6টা 48, হাতে থাকে 4, 6 দিন 12, 4 16, 6 হাতে থাকে 1, 6 কে 6 রাখে 7, 2 7 120। তাহলে এখানে শূন্য নেমেছে, তাহলে এখানে আমাদের যায় না, তার মানে শূন্য শূন্য দিয়ে যদি আমরা দিই তাহলে এখানে এমন শূন্য হয়। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের আমি এখন যেটা বোঝাবো একটু খেয়াল করো। আমাদের 60,000টা ওকে, তাহলে আমরা এই যে এখানে 100, আমি মনে হয় ম্যাথটা একটু ভুল করছি কিনা আমি একটু দেখে নিই। ইয়েস, আমি এখানে একটু ভুল করেছি, একটু লক্ষ্য করো। না, ম্যাথ ঠিক আছে বইয়ে বা এখানেও ঠিক আছে। তাহলে আমাদের এখানে শূন্য নামছে, এখানে একটু খেয়াল করো, বিয়োগ করলে 1 হয়, তাহলে এইখানে আমাদের বিয়োগফলটা একটু ভুল হচ্ছে। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ম্যাথমেটিক্স করতে যে আমরা টিচাররাও অনেক সময় ভুল করে থাকি, তবে অজান্তে আমাদের ভুল হয়ে যায় বিয়োগফলটা। এখানে আমরা বিয়োগ করলে তাহলে এখন আছে এখানে 112 বার, তাই না? তাহলে আমরা 8 12 96, 9 12 108, তাহলে আমরা 128কে 9 দিয়ে গুণ করে দেখি। 8 নাম 72, 2 হাতে থাকে 7, 9 দুগুণে 18, আর সাথে 25-এর 5 হাতে থাকে 2, 9কে 9 আর 2 1152, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দিব 8 বার। তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, আর 6 22, 2 হাতে থাকে 2, 8 8 আর 2 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6, সে 1 দিয়ে দিলে 9, তাহলে 96। ওকে, তাহলে বন্ধুরা বিশেষ করে আমি নর্মালে এবার ভাগ করেও আমি দেখতে পাচ্ছি যে 60,000কে 128 দ্বারা যদি আমি ভাগ করি সেই ক্ষেত্রে আমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তাহলে আমরা যখন ঐকিক নিয়মের মতো করতে যাব সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে এভাবে যদি আমাদের কোনো ম্যাথ থাকে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যেতে পারে? তাহলে আমি দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি 468টি বই পরিপূর্ণভাবে আমি তৈরি করতে পারবো, এবং অবশিষ্ট আমার 96টা কাগজ বেঁচে থাকবে। লক্ষ্য করো, আমার যদি এমন হতো 128-এর কাছাকাছি যদি অবশিষ্টটা থাকতো, তাও কিন্তু আমি বলতাম যে আমি একটি বই তৈরি করতে পারি, কিন্তু বইটার পরিমাণটা একটু কিছু পেজ বাদ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা না নিয়ে যেটা করব, সঠিকভাবে লিখব যে 128টা কাগজ দিয়ে যদি একটি বই তৈরি করে যায়, তাহলে 60,000টা কাগজ দিয়ে আমরা 468টি বই তৈরি করতে পারি। 468টি বই আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে যেটা লিখব যে 468টি বই তৈরি করার পরেও আমাদের এখানে 468টি বই তৈরি করার পর 96টা কাগজ অবশিষ্ট থাকে, এবং 96টা কাগজ দিয়ে কোনো বই তৈরি করা যাবে না। অতএব আমরা পরবর্তী একটা ম্যাথে লিখেছি উত্তর ক্রমবাচক সংখ্যায়।
ক্রমবাচক সংখ্যা মানে পরিপূর্ণভাবে একটা সংখ্যা। ওকে, যেমন রোল নম্বর 1 2 3, এবার যদি একাদশ, দ্বাদশ, সপ্তম, অষ্টম, এগুলো অ্যাকচুয়ালি আমরা ক্রমবাচক সংখ্যা বলি। তাহলে অ্যাকচুয়ালি আমরা 468তম বই বা 468টি বই আমরা তৈরি করতে পারবো অ্যাকচুয়ালি। তাহলে উত্তরটা হবে অ্যাকচুয়ালি, আমরা যদি বলি উত্তর হবে 468টি বই। তাহলে এটা একটা ক্রমবাচক হলো যে 467তম বই তৈরি করার পর 468তম বইটা আমরা তৈরি করতে পারবো। এটা অ্যাকচুয়ালি ক্রমবাচক সংখ্যা, যার কারণে আমরা এভাবে ভাগ করে করতে পারি। আবার তোমরা অনেকেই এভাবে ভাগ না করে তোমরা যে কাজটা করতে পারো বা অনেকে করো যে ঐকিক নিয়মের মতো যদি করো, তাহলে তোমরা হয়তো অতিরিক্ত পরিশ্রম করতে হবে যে 128টা কাগজে তৈরি হয় একটি বই। সেই ক্ষেত্রে আমরা একবারে 6000 60,000টা কাগজ তৈরি করতে বই হয়। আমরা এভাবে অনেক শিক্ষক মণ্ডলী এভাবে অঙ্কটা আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করে দিই। এক্ষেত্রেও কিন্তু আমার এই ভাগটা কিন্তু এখানে অবশিষ্ট আকারে রাফে বলো, কিন্তু রাফ বলতে কি এই ভাগটা এখানে আমাকে পরিপূর্ণভাবে দেখাতে হবে। সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করো যে একবারে এখন আপাতত অধ্যায় 2 অর্থাৎ অনুশীলনী 2তে তোমার ভাগ প্রক্রিয়ায় করো, কারণ এভাবে করতে হলেও তো আমাকে আবার নতুনভাবে রাফে ভাগটা দেখাতে হবে। সেক্ষেত্রে তোমরা অনেক সময় 168 ডিভাইডেড বাই 60,000 করে ফেলো, কারণ তোমরা সবেমাত্র 4 থেকে 5-এ উঠেছো, ঐকিক নিয়মটা কি এগুলো ক্লিয়ার বুঝতে পারো না। তোমরা যখন একদম ফাইনাল পর্যায়ে চলে যাবা সেই ক্ষেত্রে হয়তো তোমরা এভাবে করে তোমরা ভাগে দেখাতে পারো। তবে এই ভাগ প্রক্রিয়ায় তোমরা দেখে থাকবে যে তোমাদের মেন বইয়ে 10 নম্বর পেজে 3টি গাণিতিক প্রবলেম দেওয়া আছে। এই 3টি গাণিতিক প্রবলেমে তারা এভাবে সরাসরি ঐকিক নিয়মের মতো না করে ভাগ প্রক্রিয়া দেখিয়ে তারা অতিরিক্ত যেটা থাকছে সেটা অতিরিক্ত আকারে এভাবে তারা বুঝিয়ে দিয়েছে। তোমাদের কাছে যেটা ভালো লাগে এভাবে করলেও আবার তোমাকে অতিরিক্তভাবে ভাগ দেখাতে হবে। যেটাই হোক না কেন করলে ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, বিশেষ করে এর বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতিতে আমরা ম্যাথ করতে পারি। সেক্ষেত্রে আমাদের সঠিক হলেই আমাদের সঠিকভাবে যদি ম্যাথ হয় আমাদের সঠিক ম্যাথটাই গ্রহণযোগ্য হবে। এখন আসো পরবর্তীতে দেখো একটি ম্যাথ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করি যদিও বা এখানে লেখা আছে উত্তর ক্রমবাচক সংখ্যায় হতে হবে, উত্তর ক্রমবাচক সংখ্যায় হতে হবে, অর্থাৎ আমরা এখানে ক্রমবাচক সংখ্যায় আমরা ম্যাথটা করব। ওকে, তো সেই ক্ষেত্রে খেয়াল করো যে 850 দ্বারা যদি এটাকে ভাগ করি, আমরা যদি নিঃশেষে মিলে যাই, তোমরা দেখবা যে তোমাদের ম্যাথ বইয়ে একটি ম্যাথ আছে সেটা কিন্তু ক্রমবাচক সংখ্যা একদম ডাইরেক্টলি হয়ে যাচ্ছে, কোনো ভাগ শেষ থাকছে না, ডাইরেক্টলি তুমি ভাগ করে ফেলছো। এখন আসো এই ম্যাথটা যদি করতে চাই আগের মতোই যদি আমি লিখি, তাহলে কি অবস্থা হতে পারে যে একজন লোক প্রতি মাসে, অর্থাৎ একটি মাসে, প্রতি মাস মানে একটি মাসে সে 850 টাকা করে সঞ্চয় করে, অর্থাৎ গচ্ছিত করে। আমি এই মাসেই 850 টাকা সঞ্চিত করলাম। এভাবে আমি সঞ্চিত করার পর আমি দেখলাম যে আমার সঞ্চিত টাকাটা, আমি একটি টার্গেট করলাম যে 50,000 টাকা আমাকে অতিক্রম করতে হবে। তাহলে কততম মাসে আমি 850 টাকা করে যদি রাখি, তাহলে আমার এই 50,000 টাকা হয়েও আরও অতিক্রম করবে। প্রশ্নটা কীভাবে লেখা আছে দেখো, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, এবং উত্তর লেখা আছে ক্রমবাচক সংখ্যায় আমাদের লিখতে হবে, তাই না? তাহলে এটাকেও আমি 50,000 টাকাকে আমি এখানে লিখতে পারি এখন 50,000 টাকাকে 850 টাকা দ্বারা
ভাগ করি। ওকে, তাহলে আমরা পেলাম 850, আমরা 50,000। এইটাকে আমরা আগে এক নিয়মে করলাম, এবার আমরা এই নিয়মে করব। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে আছে আমাদের 8 আর এখানে আছে 50, তাহলে এখানে 5 আছে। আমি যদি এখানে 850 বিবেচনা করি, এখানে আছে 500, তাহলে 500 আমাদের ছোট, 850 ভাজকটা বড়। তাহলে আমরা 4টা সংখ্যা ধরবো, অর্থাৎ 5000 ধরবো। তাহলে কয়বার যেতে পারে? তাহলে 49, 6 8 48, তাহলে আমরা 6 বার নিব। 6 বার নিলে 6 0 0, 5 6 30 0, হাতে থাকে 3, 6 48 আর 3 51। একটু খেয়াল করো, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা 6 বারে আমরা করতে পারবো না। তাহলে এই যে আমাদের একবারে এখানে করে কাটাকাটি করলাম, এইটা তোমরা করবে না। হয়তো আমি করছি, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের হতে পারে যে স্যার আপনি বারবার ভুল করছেন। অ্যাকচুয়ালি এগুলো ভুল না। আমি এখানে রাফে তাহলে আমাকে দেখতে হবে 5 বার নিলে 5 8 40, 6 বার নিলে 6 8 48। তাহলে এখানে আমি রাফটা দেখাবো, রাফটা আমার এই অঙ্কের এখানেই দেখাবো। তাহলে কয়বার যায়? 850 কে আমি 6 বার দিয়ে হলো না, তাহলে 5 বার গুণ করে দেখি। 5 0 0, 5 5 25, হাত থেকে 2, 5 8 40 আর 2 42। তাহলে আমি 5 বার নিয়ে দেখলাম 4250, বিয়োগ করে 0, তাহলে 10 থেকে 5 বার দিলে 5, 1 দিয়ে দিলে 3 আর 7 10, তাহলে 750। এই শূন্যটা এখানে চলে আসলো। তাহলে আমরা পেলাম কত? 7500। তাহলে 8 8 64, 8 9 72। তাহলে আমি 850-কে 9 দ্বারা গুণ করে দেখি। 9 0 0, 5 9 45 এর 5, হাতে থাকে 4, 8 9 72 আর 4 76। তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দিব 8। তাহলে 8 0 0, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা রাফে এখানে দেখাতে হবে। আমরা 9 বার নিয়ে হলো না, তাহলে 8 বার এখানে আমরা দেখাই। তাহলে 8 8 0 0, 5 8 40 0, হাতে থাকে 4, 8 8 64 আর 4 68। তাহলে 8 বার নিলে 5 8 40 0, হাতে থাকে 4, 8 8 64 আর 4 68। ওকে, 0 0 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 50,000 টাকা আমি সঞ্চিত করতে চাচ্ছি। আমি প্রতি মাসে আমি 850 টাকা করে গুচ্ছিত করছি, সঞ্চয় করে রাখছি। তাহলে আমার টার্গেট হয়েছে 50,000 টাকা কততম মাসে আমার সঞ্চয় করা যাবে। তা আমি 850 টাকা দ্বারা 50,000 টাকাকে আমি ভাগ করে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে 850 টাকা প্রতি মাসে, মানে এক মাসে আমি 58তম মাসে সঞ্চয় করার পরে অতিরিক্ত টাকা থাকে আমার 700 টাকা। তাহলে 58তম মাসে সঞ্চয় করে আমার 700 টাকা অতিরিক্ত থেকে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে আছে কততম মাসে তার সঞ্চিত টাকা এতকে অতিক্রম করবে। ওকে, এখানে যদি আমি 9 বার নিই, 9 বার নিলে গুণ করে আরও কিছু টাকা হয়তো আমার ঘাটতি থাকবে, কিন্তু আমার 700 টাকা প্রায় 850 টাকার কাছাকাছি, এবং আমার প্রশ্নে লেখা আছে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000-কে অতিক্রম করবে। তাহলে এখানে আমরা এখন কি লিখব? যে এখানে এততম মাসে সঞ্চয় করার পরেও 700 টাকা অবশিষ্ট থাকে। সুতরাং আমি ওই 58তম মাস আমি না রেখে, সুতরাং 58 যোগ 1 সমান 59তম মাসে, ওকে, তার সঞ্চিত টাকা, এই বইয়ের ভাষাটাই লিখব, তার সঞ্চিত টাকা
50,000-কে অতিক্রম করবে। অতএব উত্তর আমরা লিখব 59তম মাসে। ওকে, তো এই ম্যাথটাও আমরা যদি ভাগ প্রক্রিয়া করতে চাই, ভাগ প্রক্রিয়া আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আগে তোমাদের যেভাবে দেখালাম এই ম্যাথটার ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া করলে করা যাবে, তবে এইভাবে করাটাই আমি বললো শ্রেয়, কারণ তোমাদের বইয়েও দেওয়া আছে এইভাবে। আর আমরা ভাগ প্রক্রিয়া করতে গেলে আবার আমাদের এই রাফে দেখাতে হতো। তাহলে এই ম্যাথটা মূলত তোমাদের এখানে দেখো লেখা আছে ক্রমবাচক সংখ্যায় এবং কততম মাসে 50,000 টাকাকে অতিক্রম করবে, তাই না? 50, তাহলে আমি 59তম মাস যদি দিয়ে 59 বার নিলে দেখতাম যে নিঃসন্দেহে 50,000 টাকা থেকে বেশি হতো, তাহলে 50,000 টাকাকে অতিক্রম করতো। তাহলে বন্ধুরা বিশেষ করে তোমরা 2 অনুশীলনীতে 10 নম্বর পেজে যে ম্যাথগুলো আছে, ইভেন তোমরা 11 অর্থাৎ অনুশীলনী 2-এ তোমরা দেখে থাকবে যে ম্যাথগুলো আছে। আমি 2 ধরনের ম্যাথ তোমাদের আমি দেখালাম। এখন আসো এই 2টা ম্যাথের আলোকে একটি, অর্থাৎ এই অনুশীলনী থেকে আমি একটি সৃজনশীল তোমাদের এখানে আলোচনা করতে পারি। তবে তোমরা এই সৃজনশীলটা একটু দেখে রাখো, এটাকে অতি সংক্ষেপে আমরা যদি দেখাতে চাই তাহলে একটু খেয়াল করো, লক্ষ্য করো। তোমাদের প্রশ্নটা আছে কোন ভাগ অঙ্কে, কারণ এই চ্যাপ্টারে সৃজনশীল হবে না আগে বলেছিলাম, তারপরে আমি একটি সৃজনশীল তৈরি করেছি। কোন ভাগ অঙ্কে ভাজক 68, ভাগফল 33 এবং ভাজকটা ভাগশেষের 4 গুণ। ভাজকটা ভাগশেষের 4 গুণ, এটাই আমাদের যোগ্যতা ভিত্তিকের প্রশ্ন, বা আমরা যদি নর্মালে 6 থেকে 10 পর্যন্ত বলি এটাই কিন্তু একটা উদ্দীপক, মানে এটাই কিন্তু প্রশ্ন। তো ক নম্বর প্রশ্ন বলেছি নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাজক সমান কত। আমি যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে 2টি সূত্র আলোচনা করেছিলাম প্রথমেই, তাহলে এটা যদি একটি প্রশ্ন থাকে তাহলে আমরা লিখব 2 নং প্রশ্নের উত্তর। তাহলে আমরা এটা লিখব 2 নং প্রশ্নের উত্তর লিখে দিয়ে আমরা সুন্দরভাবে ক দিব। আর তোমাদের পরীক্ষার খাতায় তোমরা সুন্দরভাবে মার্জিন দিয়ে নিবে। মার্জিন দিয়ে নিয়ে এখন ক নম্বর প্রশ্ন নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে সূত্র তোমরা লিখবা। নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ওকে ভাজক সমান, তাহলে কি লিখব আমরা জানি ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। তাহলে এখানে শুধু লেখা হচ্ছে ভাজক, তাহলে ভাজক সমান হবে ভাজ্য গুণ ভাগফল। ভাজ্য গুণ কত? ভাগফল। একটু খেয়াল করো ঘুরিয়ে দিয়েছে ভাজক সমান কত নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে, কারণ ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণ ভাগফল, আমি কিন্তু এটা বুঝিয়েছি। এরপরে আসো 2-এর তোমরা খ এভাবে লিখবা, লিখে এবার দিয়ে দিবা, 2 নং প্রশ্ন দিয়ে খ দিবা। এরপর বলা আছে ভাগশেষ কত। লক্ষ্য করো ভাজক ভাগশেষের 4 গুণ, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে ভাজক সমান আমরা লিখতে পারি 68, কিন্তু ভাজক ভাগশেষের 4 গুণ বলে আমরা লিখতে পারি। অতএব বলে আমরা তাহলে লিখতে পারি ভাজক ভাগশেষের 4 গুণ বলে, অতএব ভাগ শেষটা অ্যাকচুয়ালি হবে, আমরা দেখতে পাচ্ছি ভাজক দেয়া আছে আমাদের 68 এবং বলা আছে ভাজক ভাগশেষের 4 গুণ, অর্থাৎ ভাগশেষ নিঃসন্দেহে কম থাকবে, ভাগফলটা তো বড় হবেই। ওকে, তাহলে ভাগশেষটা অ্যাকচুয়ালি হবে 68 ভাগ 4।
তার মানে ভাগশেষের 4 গুণ হচ্ছে আমাদের ভাজক। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 অর্থাৎ 4 একে 4, 2 4 7 28 অর্থাৎ 17 যদি আমাদের ভাগশেষ হয়, আমি যদি ভাগশেষকে 17 ধরতাম তাহলে 17 4 গুণ মানে 4 17 68। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত, ভাগশেষ সমান কত, 17। বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো স্যার সিম্পল একটি কোশ্চেন, আসলে সিম্পল না। দেখো খ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাগশেষ কত। ওকে, তাহলে আমাদের এখানে ভাগটা করা লাগছে, কিন্তু মানে গুণের কথাও যদি আমি না বলি এখানে ভাগের বিষয়, তাহলে আমরা এখানে ভাগশেষ পেলাম কত, অতএব ভাগশেষ পেলাম 17। অবশ্যই আমরা এখানে উত্তর লিখব, উত্তর ভাগ শেষ 17। ওকে, একটা ম্যাথ করা হয়ে যাবে, ভাইবা কমপ্লিট হয়ে যাবে, আমরা শেষ চিহ্ন দিব। তাহলে আমরা ক একটি যোগ্যতা ভিত্তিকের প্রশ্নে দেখালাম, খ দেখালাম। এখন গ নম্বর প্রশ্ন আছে, দেখো যে ভাজ্য কত। উদ্দীপকে আমি দেখতে পাচ্ছি ভাজক পেয়েছে 68, ভাগফল পেয়েছি 33, এবং এখান থেকে খ থেকে পেলাম ভাগশেষ। তাহলে গ নম্বর প্রশ্নের আনসার করতে গেলে আমরা 2 এর গ আমরা লিখব। আমি এটা একটু মুছে দিলাম, 2 এর গ এটা আমি করতে যে আমরা লিখব যে খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত ভাগ শেষ আমরা পেলাম 17, আর আমাদের দেওয়া আছে এবং দেওয়া আছে ভাজক 68 এবং ভাগফল 33। তাহলে আমাদের বলেছে ভাজ্য কত। তাহলে লক্ষ্য করো এখানে ভাগশেষ দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাজক দেওয়া আছে। তাহলে এটা নিঃসন্দেহে নিঃশেষে বিভাজনা যাওয়ার ক্ষেত্রে সূত্রটা লিখব। অতএব লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এখানে ব্র্যাকেট দিতেও পারি নাও পারি। তাহলে আমরা ভাজক পেয়েছি এখানে 68, ভাগফল পেলাম 33 যোগ ভাগশেষ পেয়েছি 17। আমরা এখানে যেহেতু বডমাসের নিয়মে গুণের কাজ আগে হয়, তাহলে আমরা এই বামে ম্যাথের জায়গাটা একটু ফাঁকা রেখেই আমরা এখানে রাফ লিখব। রাফ লিখে এখন আমরা পাচ্ছি কত, 68 গুণ 33। তাহলে আমাদের প্রথম অনুশীলনী গুণ চলে আসছে, 3 8 24 4, হাতে থাকে 2, 3 6 18 আর 2 20। তাহলে এটা হচ্ছে 4 0 2, যোগ করলে 4 4 2 2। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 2 2 4 4 যোগ 17। ওকে, তাহলে আমরা যোগ করলে 4 আর 7 যোগ করলে 11, হাতে থাকে 1 2 আর 4 6। তাহলে আমরা পেলাম 2261। তোমরা বলতে পারো স্যার এত সহজ অঙ্ক। আসলেই তোমরা সবেমাত্র ক্লাস 5-এ উঠলে দ্বিতীয় অধ্যায় করেছো, সেখানে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখাচ্ছে। আমরা গ নম্বর আনসার করতে যে আমাদের খ নম্বরের আমাদের সাহায্য নিতে হচ্ছে। অতএব খ নম্বর প্রশ্ন যদি তোমার ভুল হয়ে যায়, খ নম্বর প্রশ্ন যদি সঠিকভাবে তুমি না বের করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু গ নম্বর প্রশ্ন তুমি পাচ্ছ না। অর্থাৎ তুমি এই ক পর্যন্ত 2 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ, আর পাচ্ছ না। এটা কিন্তু যেন না হয়। এটাই হচ্ছে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। অর্থাৎ আমাদের ক স্তর থেকে খ স্তর সঠিকভাবে আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে, এরপর গ নম্বর প্রশ্ন আমরা পারবো। আর যদি খ ভুল হয়ে যায় তাহলে আমরা গ নম্বর প্রশ্নে আনসার করতে পারবো না। এবার দেখো ঘ নম্বর প্রশ্ন যেটা আছে, ভাজক যদি 17 হয়, তাহলে নিঃসন্দেহে এখানে কিন্তু একটি ভাজক দেওয়া ছিল কত, 68। তাহলে এইখানে আবার নতুনভাবে আমার কিভাবে ভাজক হচ্ছে। তোমরা হয়তো বলতে পারো স্যার এই প্রশ্নটা তাহলে আমাদের উদ্দীপকের বাইরে। উদ্দীপকের বাইরে না, কারণ
ঘ নম্বর প্রশ্নটা উচ্চতর, একটু চিন্তা করে দেখতে হবে আসলে যে প্রশ্নটা করা আছে, যে প্রশ্ন প্রণেতা যিনি প্রশ্ন তৈরি করেছেন তার কোনো যৌক্তিকতা আছে কিনা। এখানে অবশ্যই আমাকে বিবেচনা করতে হবে খ বা গ এর কোনো রিলেশন আমাদের নিতে হবে, কারণ আমি এই উদ্দীপক থেকে অলরেডি ভাজ্য পেয়েছি কত, 2261। তাহলে আমি এখানে পেলাম, অতএব উত্তর আমি লিখব ভাজ্য 2261। এই ম্যাথটা করা হয়ে গেলো, এইভাবে আমি শেষ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই ভাজ্যকে অর্থাৎ গ থেকে প্রাপ্ত আমাদের ভাজ্যটা নিয়েই আমাদের ঘ নম্বরে আনসার করতে হবে, কারণ ঘ নম্বর বলেছে ভাজক যদি 17 হয় তাহলে আমাদের ভাগফল কত হবে, শুধু ভাগফল চেয়েছে। তাহলে আমরা এই ঘ নম্বর প্রশ্ন যদি করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই গ নম্বরের হেল্প নিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে গ থেকে প্রাপ্ত ভাজ্য, আমাদের লিখতে হবে গ থেকে প্রাপ্ত, বলবো কে, ভাজ্য। গ থেকে প্রাপ্ত ভাজ্য আমরা কত বলবো, 2261। ওকে, এখন আমরা এই ভাজক 17 দ্বারা 2161কে ভাগ করব। এখন আমরা যেটা করব যে 2261কে আমরা ওই ভাজক কত পেয়েছি বলতো, 17 দ্বারা আমরা ভাগ করব। ওকে, শুধু আমাদের চেয়েছে ভাগফল নির্ণয় করো। তাহলে একবার যাবে 17, তাহলে 5 6 3 17 51, তাহলে আমরা 51 দিলাম, 5 1 3 17 কত 51। লক্ষ্য করো এখানে কোনো ভাগশেষ থাকলো না, শুধু ভাগফল হলো। অতএব ভাগফল আমরা পেলাম কত, 133। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল 133। তো বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের edutubebd.com-এ চোখ রাখো। তোমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও পাবে এবং আমাদের edutubebd.com যে সাইটটা আছে এই সাইটে আমাদের এই ক্লাসগুলো পাবে। ইউটিউবে গেলে ক্লাসগুলো পাবে না, তবে তোমরা ইউটিউব এবং আমাদের সাইটে গেলে একটু খোঁজ করলে আমাদের প্লে লিস্টে গেলে বা ভিডিও লিস্টে গেলে তোমরা আমাদের এই 5ম শ্রেণীর ক্লাসগুলো পাবে। আমি তোমাদের সাথে আছি এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অজান্তে সারা বাংলাদেশের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আমাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। এবং শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো যে তোমাদের সঠিকভাবে পরীক্ষার হলে এগুলো উপস্থাপন করা এবং তোমরা কন্টিনিউয়াসলি ম্যাথগুলো করতে থাকো। তোমাদের শুভকামনায়, তোমাদের ভালো রেজাল্টের কামনায় আমি তৌহিদ স্যার শেষ করছি। আল্লাহ হাফেজ।